1977 সালের 2রা অক্টোবর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগে 1300 জনের বেশি সামরিক সদস্যকে ফাঁসি ও ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয়। হত্যার পাশাপাশি লাশ গুম করা ছাড়াও আরও অনেককে কারাদণ্ড ও চাকরিচ্যুত করা হয়। প্রহসনমূলক সেই বিচারের ৪৫ বছর পরেও অনেকেই তাদের নিখোঁজ স্বজনদের সন্ধান চান। বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণ বলছে, সেনা শাসক জিয়াউর রহমানের শাসন আমলে ছোট বড় ২১টি অভ্যুত্থান হয়েছে। কারো কারো মতে ১৯৭৫ থেকে ১৯৮১ সালে জিয়ার শাসন আমলে সামরিক অভ্যুত্থান হয়েছে ২৬টি। এসব অভ্যুত্থানে বিচারের নামে অসংখ্য মানুষকে ফাঁসি দেওয়া হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থান ও বিচারের নামে গুম হত্যার বিস্তারিত নিয়েই এবারের দৃশ্যপট। (১৯৭৫) সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের পরপরই উপসেনা প্রধান থেকে সেনাবাহিনীর প্রধান হয়ে যান জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর খুনিদের স্বীকারোক্তি অনুযায়ী জাতির জনককে হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের একজন জিয়াউর রহমান। ইতিহাসবিদরা বলছেন, স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা সৈনিকদের বেতন ভাতা ও পদোন্নতি প্রদান করেন, কিন্তু পাকিস্তান ফেরত সৈনিকরা তা থেকে বঞ্চিত হন। জিয়াউর রহমান সেই পাকিস্তান ফেরত সৈনিকদের তার পক্ষে আনেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ ভাবতে থাকেন। বিশ্লেষকদের ধারণা, এর কারণ হতে পারে সেনা, নৌ ও বিমান বাহিনীতে পাকিস্তান ফেরত ব্যক্তিদের প্রাধান্য। ৩৬,০০০ সৈন্যর মধ্যে ২৮,০০০ই ছিল পাকিস্তান ফেরত। ঘটনাক্রমে ওই বছরের ৭ নভেম্বর সিপাহী বিদ্রোহের মাধ্যমে গৃহবন্দী জিয়াকে মুক্ত করেন কর্নেল তাহের। অথচ জিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়ায় পরের বছরেই অর্থাৎ ১৯৭৬ সালের ২১ জুলাই জেলখানায় কথিত কোর্ট মার্শালের মাধ্যমে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর হয়। সে সময় লেফটেন্যান্ট কর্নেল তাহেরকে মৃত্যুদণ্ডের পাশাপাশি আরও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, একজনকে ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা, ৩ জনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ১০,০০০ টাকা জরিমানা, আরও ৩ জনকে ৭ বছর সশ্রম কারাদণ্ড, ১০,০০০ টাকা জরিমানা, ৫ জনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা, ২ জনকে ১ বছর সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা করা হয়। খালাস দেয়া হয় ১৫ জনকে। (১৯৭৭) সালের ৩০ সেপ্টেম্বর বগুড়া সেনানিবাসে ব্যর্থ অভ্যুত্থানের পর ২২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিলুপ্ত ঘোষণা করেন জিয়াউর রহমান। অ্যান্থনি মাসকারেনহাস এর বাংলাদেশ লিগাসি অফ ব্লাড বইয়ে লিখেন, পরবর্তী ২ মাসে বাংলাদেশের সরকারি রেকর্ড অনুযায়ী ১,১৪৩ জন সৈনিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়। (১৯৭৭) সালের ২ অক্টোবর ঢাকায় সামরিক বাহিনীর একটি অংশের অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন সেনা শাসক জেনারেল জিয়াউর রহমানের নির্দেশে গঠিত বিশেষ সামরিক ট্রাইব্যুনালে কথিত বিচারে সেনা ও বিমান বাহিনীর ১,৩০০ জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে সাংবাদিক ও গবেষক জায়েদুল আহসান পিন্টু রক্তপিচ্ছিল অন্ধকারে বলেন, ১৯৭৭ সালের ৯ অক্টোবর থেকে শুরু হয় গণহারে ফাঁসি। ভারপ্রাপ্ত ডিআইজি প্রিজন ফয়েজ আহমেদ চৌধুরী প্রথম রাতে গণহত্যা নিজ চোখে দেখার পর অসুস্থ হয়ে পড়েন। সামরিক সরকার দ্রুত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট লিয়াকত আলীকে দায়িত্ব দেয়। ৯ অক্টোবর থেকে ২ মাসে সব মিলিয়ে ১,১০০ থেকে ১,৪০০ জনকে হত্যা করা হলেও ঢাকা কেন্দ্রীয় কারাগারে নথি পাওয়া যায় মাত্র ২০৯ জনের। বাকি নথি গায়েব করা হয়েছে বলে উল্লেখ করেন জায়েদুল আহসান। গবেষকরা বলছেন, জেনারেল জিয়া ৭ নভেম্বর সিপাহী বিদ্রোহের চেয়ে নৃশংসভাবে অক্টোবর অভ্যুত্থানে গণহারে অভিযুক্ত করে শত শত সৈনিকের মৃত্যুদণ্ড কার্যকর করেন। তার টার্গেট ছিল মূলত মুক্তিযোদ্ধারা। এই অভ্যুত্থানটি ঘটে সেনাবাহিনীর একটি সিগন্যাল করে এবং বিমান বাহিনীর কিছু অফিসার
অফিসার না, নন কমিশনড অফিসাররা, তারা অক্টোবরের 1 তারিখ রাতে ঘটনাটা ঘটায়। বিমান বাহিনীর সিনিয়র 11 জন মেধাবী অফিসারকে তারা হত্যা করে। এটা অভ্যুত্থান, মিউটিনির বিচার হবে, এটা খুবই স্বাভাবিক। যে কোনো অভ্যুত্থানের বিচার এবং দমন করা রাষ্ট্রের দায়িত্ব। বিচারের জন্য যে সমস্ত ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, আমরা দেখেছি বিচার প্রক্রিয়ার মধ্যে এটা গলদ ছিল বলা ভুল, এমনভাবে বিচারটা করা হয়েছে যেটাকে আমরা বিচার বলতে পারবেন না। মৃত্যুদণ্ড কার্যকর করাটাই ছিল বিচারের উদ্দেশ্য। জিয়ার শাসনামলে ঠিক কতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন থাকলেও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য মওদুদ আহমেদ বলেন, অভ্যুত্থানের দায়ে সেনাবাহিনীর 488 জনকে ফাঁসি নয়তো ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ডেমোক্রেসি অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অফ ডেভেলপমেন্ট বইয়ে মওদুদ আহমেদ লিখেন, জিয়া যাকে সন্দেহ করেছেন তাকেই কঠোর শাস্তি দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির 26তম বৈঠকের বিবরণীতে বলা হয়, বিদ্রোহের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বেশিরভাগই মিলিটারি ট্রাইব্যুনালে এবং কিছু বিমান বাহিনীর ট্রাইব্যুনালে বিচার হয়। বিদ্রোহের সঙ্গে জড়িত 316 জন বিমান বাহিনীর সদস্যের মধ্যে মৃত্যুদণ্ডসহ 247 জনকে বিভিন্ন শাস্তি প্রদান করা হয়। 69 জনকে ট্রাইব্যুনাল খালাস দিলেও পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মধ্যে 2 জনকে ছাড়া 67 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই তথ্যগুলো ছাড়া বিমান বাহিনীতে আর কোনো তথ্য বিমান বাহিনী হেডকোয়ার্টারে নেই। তবে অ্যান্থনি মাসকারেনহাস তার লেখা বাংলাদেশ আ লিগাসি অফ ব্লাড বইয়ে লিখেন, 1977 সালে মাত্র 2 মাসের মধ্যে 1143 জন সৈনিককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেন জেনারেল জিয়া। তাছাড়া শত শত সৈনিককে 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মাসকারেনহাস তার বইয়ে আরও লিখেন, 3-4 জনকে একবার বিচারের জন্য ডেকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হতো। জেনারেল জিয়া বসে বসে সেগুলো অনুমোদন করতেন এবং তার পরপরই তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হতো। আর এর সবই হতো 48 ঘন্টার মধ্যেই। জিয়ার সহযোগীদের একজন মাসকারেনহাসকে জানান, জেনারেল জিয়া রাষ্ট্রপতি ও প্রধান সামরিক প্রশাসকের দ্বৈত ক্ষমতা কুক্ষিগত করে তার নিজের হাতে লিখে এইসব হতভাগ্য সৈনিকের দণ্ডাদেশে অনুমোদন দিতেন। অক্টোবরের 2 তারিখে ঘটনাটা ঘটল। অক্টোবরের 7 তারিখে আপনি ট্রাইব্যুনাল গঠন করলেন, 8 তারিখে জাজমেন্ট দিলেন, 9 তারিখে মৃত্যুদণ্ড কার্যকর হলো। তো আপনি 24 ঘন্টার মধ্যে বিচার শেষ করে মৃত্যুদণ্ড কার্যকর করে দিলেন। তো বিচারটা কত দ্রুত বা ক্ষিপ্র গতিতে আপনি করেছেন, এই জায়গাটায় প্রশ্নটা উঠে যে একদিনে 40 জন 50 জনের বিচার শেষ, একদিনে আপনার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আপনার 10, 12, 15 জনের মতো করে ফাঁসি হচ্ছে। ফাঁসি কার্যকরের জন্য রাতারাতি জেলকোড বদলে ফেলা হয়। 1977 সালের এই ঘটনার আগ পর্যন্ত শুধু সুপারিনটেনডেন্টই ফাঁসি কার্যকর করার ক্ষমতা রাখতেন। ওই সময় রাতারাতি জেল কোড পরিবর্তন করে ডেপুটি সুপারিনটেনডেন্টকেও দায়িত্ব দেওয়া হয়। রক্তপিচ্ছিল অন্ধকার বইয়ে জায়েদুল হাসান উল্লেখ করেন, দ্রুত ফাঁসি দিতে গিয়ে ভুলে একই নামের অন্যকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেমন কর্পোরাল আফতাব নামে একজনকে এভাবে ফাঁসি দেওয়া হয়। প্রকৃতপক্ষে অভিযোগ দেওয়া হয়েছিল আরেক কর্পোরাল আফতাবের বিরুদ্ধে। জেল বিধিতে আপনার আছে 30 মিনিট আপনাকে ঝুলিয়ে রাখতে হবে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ফাঁসির পরে। তো 30 মিনিট যদি ঝুলিয়ে রাখে, আপনি ডাবল রোপে আপনি যদি ফাঁসি দেন একসঙ্গে 2 জনকে, তাহলে 10 জনকে ফাঁসি দিতে হলে 5 বার দিতে হবে, 2.5 ঘন্টা লাগবে। 20 জনকে দিতে হলে 5 ঘন্টা লাগবে। ঝুলিয়ে রাখাই আপনি রাত 12টা থেকে 4টা পর্যন্ত ফাঁসি দিচ্ছেন, এখানে তো আপনার 4 ঘন্টায় 20 জনকে কীভাবে দিবেন? তারপরে আপনার লাশ সরানো, উঠানো, নামানো, নতুন আরেকজনকে নিয়ে যাওয়া। সো যেটা করেছে, ধরে আপনার ফাঁসির দড়িতে লটকিয়ে নামিয়ে দিয়েছে, মৃত্যু নিশ্চিত করার জন্য পায়ের রক কেটে দিয়েছে। এই জায়গায় আপনার বিচারের ব্যাঘাত ঘটেছে। তারপরে আপনার যেটা আরও মর্মান্তিক ছিল, আপনি দোষী হতেই পারেন, আপনার সেলফ ডিফেন্সের বিষয় থাকবে যে আমি আমার পক্ষের আইনজীবী নিয়োগ করব। আপনার আদেশ আমার
পছন্দ হয় না আমি আপিল করব। এগুলো করেছে কি, বিচারের পর যেহেতু একতরফা জাজমেন্টগুলো হচ্ছে, সাথে সাথে আপনার সামরিক ফরমান দিয়ে এই আসামি কোনো আইনজীবী নিয়োগ করতে পারবে না, আদেশ জারি হয়ে গেল। এমনকি মৃত্যুদণ্ডের পর লাশ কোথায় দাফন করা হয়েছে তাও স্বজনদের জানানো হতো না। কুমিল্লার চান্দিনা উপজেলার বল্লাচরের এম এ হাশেম মজুমদারের স্ত্রী আসিয়া খাতুনকে সেনানিবাস থেকে চিঠি দেওয়া হয় 1978 সালের 16 ফেব্রুয়ারি, যেখানে বলা হয় সামরিক আইন ট্রাইব্যুনাল 2রা অক্টোবরের অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে এম এ হাশেম মজুমদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন, অথচ তাকে ফাঁসি দেয়া হয় 1977 সালের 28 ডিসেম্বর। সেদিন 12 জনকে ফাঁসি দেয়া হয়েছিল। অনেক পরিবারকেই এমন চিঠির মাধ্যমে মৃত্যুদণ্ডের কথা জানানো হলেও কোথায় কখন তা কার্যকর করা হয়েছে তা কিছু বলা হয়নি। এছাড়া অনেক পরিবারই জানে না তাদের স্বজনকে ফাঁসি দেয়া হয়েছে। 77 সাল থেকে আজকে 2022 সাল পর্যন্ত সরকার বা কর্তৃপক্ষ, রাষ্ট্র যাকাই বলেন বা সামরিক বাহিনী, তাদেরকে জানাই নাই এই মৃতদেহগুলো কোথায়। এছাড়া হিন্দু সৈনিকের মৃতদেহ সৎকারেরও সুযোগ দেয়া হয়নি তখন। সেনাবাহিনীর সিগন্যাল কোরের সৈনিক রণজিৎ কুমার বৈদ্যকে ফাঁসি দেওয়া হয় 16 অক্টোবর। 23 অক্টোবর ফাঁসি দেওয়া হয় সার্জেন্ট মৃণাল কান্তিকে। তাদের মাটি চাপা দেওয়া হয় আজিমপুর কবরস্থানে। 75 পরবর্তী সময়ে প্রতি রাতে কারফিউ জারি ছিল। কারফিউর মধ্যে লাশগুলো আজিমপুর কবরস্থানে নিয়ে সকাল হওয়ার আগেই দাফনের কাজ শেষ করা হতো বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দাফনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা যেন বিষয়টি প্রকাশ না করেন, সেজন্য তাদের ভয় দেখানো হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দিয়ে কুলোতে না পারায় শেষ পর্যন্ত কুমিল্লা কারাগারেও 72 জনের ফাঁসি কার্যকর করা হয় বলে বিভিন্ন নথিতে উঠে এসেছে। তাদের দাফন করা হয় টিক্কারচর কবরস্থানে। কেউ যাতে স্বজনদের দাফনের খোঁজ নিতে না পারে সেজন্য সেনা পাহারা থাকত কবরস্থানে। দীর্ঘ 2 মাস তখন সেনা পাহারা দিয়ে রাখা হয়েছিল। রক্তপিচ্ছিল অন্ধকার বয়ে জায়েদুল আহসান 8 বছরের সাজাপ্রাপ্ত কর্পোরাল আনোয়ার ঠাকুরকে উদ্ধৃত করে লিখেন, জেলে 4 নম্বর ভবনের 2য় তলায় গিয়ে শত শত বিমান সেনার ক্ষত বিক্ষত দেহ মাটিতে পড়ে কাতরাতে দেখেন। বিমান বাহিনীর ফিল্ড ইউনিট জিজ্ঞাসাবাদের নামে এদের সম্পূর্ণরূপে পঙ্গু করে দেয়। কর্পোরাল আজিমের শরীর পচে গন্ধ বের হতে থাকে। কারাগারে কোনো চিকিৎসার ব্যবস্থাই ছিল না। কর্পোরাল আজিমের 50 বছরের সাজা হলেও নির্যাতন ও চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয় বলে জানান কর্পোরাল আনোয়ার ঠাকুর। সামরিক অভ্যুত্থানের অভিযোগে বিচারের অধিকাংশ দলিল দস্তাবেজ জিয়া ও আরেক সামরিক শাসক এরশাদের আমলেই নষ্ট করে ফেলা হয়েছে বা পুড়িয়ে ফেলা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে তাদের ধারণা এখনও ব্যক্তিগত পর্যায়ে কারো কারো কাছে সেই সব নথি থাকতে পারে। যত দ্রুত সম্ভব একটি কমিশন গঠন করে সে সময়ের হত্যাকাণ্ড, নির্বিচার হত্যা, বিনা বিচারে হত্যা এবং বিচারের নামে প্রহসনের ট্রাইব্যুনালে হত্যা বা ফাঁসির তথ্য সংগ্রহ করার তাগিদ দিয়েছেন ইতিহাস বিশ্লেষকরা।